বাংলাদেশ, আই হ্যাভ এ প্ল্যান। দুর্নীতি ছাড়া যার অতীতে কিছুই নেই, 17 বছর পর দেশে ফিরে যিনি আবারও সেই দুর্নীতিতেই ভর করেছেন, তিনি নতুন বাংলাদেশ গড়বেন এটা বিশ্বাস করেন। এই দেশ নিয়ে যার কোনো জ্ঞান নেই, তার কাছে দেশ নিয়ে কি প্ল্যান থাকতে পারে? দেশের সবচেয়ে আলোচিত নেতা আসলে কতটুকু যোগ্য আগামীর প্রধানমন্ত্রী হওয়ার জন্য? তারেক রহমান, বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। 111 সরকারের সময় তিনি সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হন। দেশে থেকে যান তার মা, বিএনপির একমাত্র কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপর দীর্ঘ আওয়ামী শাসনামলে তাকে লন্ডনে প্রবাস জীবন কাটাতে হয়। দেশ, দেশের মানুষ কিংবা দেশের রাজনীতি কোনোটার সাথেই তিনি আর সেভাবে যুক্ত হতে পারেননি। কিন্তু 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে তিনি আবারও দেশে ফেরার সুযোগ পান। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যখন এদেশের মানুষ ক্ষমতা থেকে বিতাড়িত করল, তখন স্বাভাবিকভাবেই দেশের বৃহত্তম রাজনৈতিক দল তথা বিএনপির উপর মানুষের একটি নতুন প্রত্যাশা তৈরি হয়েছিল। এটা শুধু একটি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবেই নয়, বরং দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হওয়ার জন্যই মূলত বিএনপির প্রতি মানুষের এই প্রত্যাশা। দেশের মানুষ দেখেছে কিভাবে বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, কিভাবে তাকে নিজ বাসা থেকে বিতাড়িত করা হয়েছে, কিভাবে তাকে দিনের পর দিন চিকিৎসাহীনভাবে রাখা হয়েছে। কিন্তু সব পেরিয়ে 24-এর গণ আন্দোলনে যখন হাসিনা দেশ ছেড়ে পালালো, তখন আবারও যেন সবকিছু নতুন করে শুরু হলো। দেশের মানুষ নিজেদের মতো নির্যাতিত তারেক রহমান আর বিএনপিকে নিয়ে নতুন করে আশায় বুক বাঁধল। দেশের মানুষ চেয়েছিল দীর্ঘ অপরাজনীতির সংস্কার করে দেশকে যোগ্য নেতৃত্ব দেবেন তিনি, কিন্তু বাস্তবতা যা বলছে তা রীতিমতো আরও এক ভয়াবহ পরিণতির দিকে ইশারা করছে। 24-এর গণঅভ্যুত্থানের পর 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তারেক রহমান দেশে আসতে পারেননি। কথিত আছে তিনি আর দেশে ফিরবেন না এবং রাজনীতি করবেন না, এমন মর্মে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন। আওয়ামী লীগ না থাকলেও তিনি চাইলেও নাকি ফিরতে পারছিলেন না। তার ফেরার সিদ্ধান্ত নাকি তার একক সিদ্ধান্ত নয়, কিন্তু কার সিদ্ধান্ত সেটাও তিনি পরিষ্কার করেননি। কিন্তু শেষমেশ তিনি ফিরলেন। শোনা যায় তিনি হয়তো হাসিনার মতোই ভারতের সাথে কোনো গোপন চুক্তি করে দেশে ফিরে এসেছেন। এর কোনো প্রমাণ না থাকলেও দেশে ফেরা শুরু থেকে হাসিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দেয়া স্মরণকালের সেরা নিরাপত্তা আর সবসময় তার সাথে থাকা ভারতীয় এনএসজি কমান্ডো কিন্তু সেদিকেই নির্দেশ করে। দীর্ঘদিন লন্ডনে পলাতক থাকা তারেক রহমান দেশে আসার পর থেকেই অপরাধে জড়িয়ে বহিষ্কৃত বিএনপি নেতাদের দলে ফিরিয়ে আনছেন। সিলেটের সাদাপাথর লুট, অস্ত্র নিয়ে থানায় হামলা, চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়া, এমনকি এরকম ঘটনায় বহিষ্কার হওয়া সবাইকেই তারেক রহমান দেশে আসার পর দলে ফিরিয়ে এনেছেন। তারেক রহমান দেশে আসার পর বিএনপি ছাত্র দলের নেতাকর্মীদের অপরাধের যেন একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে। তিনি দেশে আসার পর থেকে আর কাউকে বহিষ্কার কিংবা সতর্ক করা হয়নি। এমনকি তারেক রহমান নিজেও নির্বাচনী প্রার্থী হওয়ার ক্ষেত্রে তথ্য গোপন করেছেন। তিনি তার আয়ের উৎস দেখাননি। দেশে এসে 10 কোটি টাকার গাড়িতে চড়লেও তিনি বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র 7 লাখ টাকা। নাগরিকত্ব নিয়েও কোনো তথ্য দেননি তারেক রহমান। শুধু তাই নয়, দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া নিয়েও তিনি কোনো আইনের তোয়াক্কা করেননি। মনোনীত প্রার্থীদের অর্ধেকেরও বেশি ঋণ খেলাপি, রয়েছে দ্বৈত নাগরিকও, এবং এরা সবাই তারেক রহমানের দ্বারা নির্বাচিত। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে তারেক রহমান বলেন, আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু কি সেই প্ল্যান তা কেউ জানেন না। এত বড় সময়ের ব্যবধানে মানুষের এত প্রত্যাশার সামনে তিনি হাজির করলেন ফ্যামিলি কার্ড। নির্বাচনের প্রচারের শুরু থেকে দেশ জুড়ে তিনি আবোল তাবোল বকে যাচ্ছেন, ম্যাঙ্গো ম্যাঙ্গো, ইনশাআল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই। এই ফরিদপুরের চর অঞ্চলগুলো ধরে চল অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণে সোয়াবিন চাষ হয় না? আমরা আস্তে আস্তে কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই। আমরা 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই। বছরে 4 থেকে 5 কোটি গাছ। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা।
61 বছরের জীবনে যদি কাউকে একটি সামান্য অনুষ্ঠানে দাঁড়িয়ে দেখে দেখে লিখিত বক্তব্য পাঠ করতে দেওয়া হয় তাহলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না, এটা ভাবাই বেকার কাজ। প্রশ্ন তো উঠবেই, বরং প্রশ্ন না উঠলেই জাতির বুদ্ধিবৃত্তিক সক্ষমতা নিয়েও উদ্বিগ্ন হতে হয়। একজন রাজনীতিবিদ কিংবা রাষ্ট্রনায়ক হতে হলে তাকে কয়েকটি মৌলিক গুণে গুণান্বিত হতেই হয়। 1. সততা ও নৈতিকতা। 2. দূরদর্শিতা ও প্রজ্ঞা। 3. জনসেবার মানসিকতা। 4. সহনশীলতা ও ধৈর্য। 5. বাগ্মিতা ও যোগাযোগ দক্ষতা। 6. জ্ঞান ও সচেতনতা। 7. সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই গুণগুলো যদি কারো না থাকে তাহলে তার নেতৃত্বের যোগ্যতা নিয়ে সন্দেহ থেকেই যায়। আপনার ভেতরে যদি নৈতিকতা থাকে, প্রজ্ঞা থাকে, জ্ঞান থাকে, কিন্তু আপনি যদি সাবলীলভাবে কথাই না বলতে পারেন, মানুষের সঙ্গে যোগাযোগ না করতে জানেন, নিজের অবস্থান ব্যাখ্যা করতে না পারেন, তাহলে আপনি নেতা নন, আপনি বড়জোর একজন অভিনেতা। অবশ্য যদি সেটা পরিবারতন্ত্রের রাজনীতি হয়, উত্তরাধিকার সূত্রে ক্ষমতা হস্তান্তরে খেলাধুলা হয়, তাহলে ভিন্ন কথা। তখন যোগ্যতা লাগে না, লাগে শুধু জন্মসনদ। আমাদের হবু প্রধানমন্ত্রী কি সেই ক্যাটাগরির রাজনীতিবিদ? আর যাদের একমাত্র পেশা রাজনীতি, কোনো পড়াশোনা নেই, কোনো পেশা নেই, কোনো কর্মজীবন নেই, আমরা কি তাদের রাজনীতিবিদ বলতেও স্বাচ্ছন্দ্যবোধ করি? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, 17 বছর লন্ডনে থেকে তিনি কি করেছেন? কোনো পড়াশোনা, কোনো পেশা, কোনো ক্যারিয়ার? এর উত্তর কোনো কিছুই না। এক কথায় আস্ত একটা মাকাল ফল। তারেক রহমানের সেই বহু আলোচিত প্ল্যান এখন আর কাগজে কলমে নেই, ধীরে ধীরে নগ্ন বাস্তবতায় রূপ নিচ্ছে। ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত আর দ্বৈত নাগরিকদের নিয়ে যে সিন্ডিকেট, তা করা হয়েছিল ইংল্যান্ডের ড্রয়িং রুমে বসেই। দেশটা যেন রিমোট কন্ট্রোলে চালানোর খেলনা। বিএনপির নেতাদের আত্মবিশ্বাস ছিল আকাশ ছোঁয়া, তারেক রহমান দেশে পা রাখলেই জাদুর কাঠির এক ছোঁয়ায় সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা বড় নির্মম, কিছুই ঠিক হয়নি। চাঁদাবাজি থামেনি, দখলবাজি থামেনি, সন্ত্রাস থামেনি, বরং সবকিছু আগের মতোই বহাল তবিয়তে চলছে। এই নতুন প্রজন্ম না দেখলেও আমরা কিন্তু ভুলে যাইনি মিস্টার 10% খ্যাত সেই তারেক রহমানের ভয়াবহ দুর্নীতির ঘটনাগুলোকে। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারি কার্যালয়ে একটা প্যারালাল অফিস ছিল, হাওয়া ভবন, যেটা সুপারিশ ও প্রস্তাবে দেশের গুরুত্বপূর্ণ সব টেন্ডার, সরকারি চাকরিতে নিয়োগ, বদলি, পদায়ন, পদোন্নতি, ব্যবসা বাণিজ্যের লাইসেন্স প্রদান সহ গুরুত্বপূর্ণ অনেক রাষ্ট্রীয় সিদ্ধান্ত কার্যত নির্ধারিত হতো। পিএসসি নিয়ে টিআইবির প্রকাশিত হয়েছিল কিভাবে হাওয়া ভবন থেকে তারেক রহমানের প্রত্যক্ষ সম্পৃক্ততায় পাঠানো তালিকা মোতাবেক বিসিএস, পুলিশ ও প্রশাসন ক্যাডারদের নিয়োগের জন্য বাছাই করা হতো। 2001 থেকে 6 সালে বিদ্যুৎ বিপর্যয় ও ভয়াবহ লোডশেডিং এর পেছনেও ছিল হাওয়া ভবনের হাত। বিদ্যুৎ জেনারেশনের ব্যবস্থা নিশ্চিত না করে সারা দেশে শুধু খাম্বা বসিয়ে হাজার হাজার কোটি টাকা ঘুষ বাণিজ্যের পেছনেও ছিল তারেক মামুন জুটি। অথচ তারেক রহমান দেশে ফিরে প্রতিপক্ষকে ঘায়েল করতে গুপ্ত শব্দটা খুব ব্যবহার করছেন। বিএনপি ছাড়া বাকি সবাই নাকি গুপ্ত রাজনীতি করে, অথচ যেই লোকের 17 বছরের আয়ের উৎস জানা নেই, সে কি গুপ্ত নয়? যে ভদ্রলোক প্রধানমন্ত্রী হতে চায় কিন্তু হ্যাঁ নাকি নাতে ভোট দেবে মুখে বলে না, সে কি গুপ্ত নয়? যেই লোকের দেশে আসা একক নিয়ন্ত্রণাধীন না, যার পাসপোর্ট কোন দেশের কেউ জানে না, সে কি গুপ্ত নয়? যেই লোক কথায় কথায় গুপ্ত বলে কিন্তু তার সব ব্যবসা বাণিজ্য গোপন রাখে, সেও কি গুপ্ত নয়? গোলামের শিকলে বাঁধা চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা এই মাকাল ফলের পেছনে জড়ো হতেই পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে কি বিবেকবান, যুক্তিবাদী, বুদ্ধিসম্পন্ন মানুষ তার নেতৃত্ব মেনে নিতে পারে? পিতামাতার যোগ্যতায় কি একটি কলাগাছও নেতা হয়ে যেতে পারে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে এই তারেক রহমান কতটুকু যোগ্য, সেই প্রশ্নটাও সামনে আসতেই পারে। একটি প্রচলিত কথা আছে, প্রত্যেক জাতি তার যোগ্যতা অনুযায়ী নেতা পায়। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই সামনে আসে, জাতি হিসেবে আমাদের অবস্থান এতটাই নিচে নেমে গেছে যে হাসিনা কিংবা কোনো কলাগাছ আমাদের নেতা হবে? সংবিধানে স্পষ্ট নিষেধ থাকা সত্ত্বেও বলপূর্বক দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ আদায় করে নিচ্ছে এই নব্য লুটেরার দল। এখন স্পষ্ট মিস্টার তারেক কেন সংস্কারের বিরোধিতা করছিল, কারণ সংস্কার মানেই লুটপাটের পথে বাধা। তারও হয়তো লক্ষ্য একটাই, হাসিনার মতোই লুটপাট, হাসিনার মতোই ফ্যাসিবাদ।